আঁখি বাজারের ব্যাগ এনে ঈশানের সামনে বাড়িয়ে পড়ল। নাও ধরো। ব্যাগ দিয়ে আমি কি করব? ব্যাগ দিয়ে মানুষ কি করে? সতেপাতি আনে, আমিও তার জন্য দিচ্ছি। হ্যাঁ কি বললো? আমি পারবো না, আমার শরম করে। বউয়ের বাপের বাড়ি যখন বসে বসে ঘর জামাই থেকে খাচ্ছ, এবেলায় শরম করে না? তুমি কিন্তু খোটা দিচ্ছ আঁখি। এখন বাজারে না গেলে আরও দিব, দিতে দিতে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। এই বাড়িঘর ছাড়া ছেলেটাকে বিয়ে করার সময় মনে ছিল না? তখন তো খুব করে বলেছিলে তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না। আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার নিজস্ব বাড়িঘর নেই, আমার মতো ছেলের জন্য নিজের জীবন নষ্ট করো না। কাঁদতে কাঁদতে আমার শার্ট ভিজিয়ে ফেলে কি বলেছিলে? তুমি বলে চলবে, দরকার হলে আমার বাড়িতে ঘর জামাই থাকবে, তাও আমাকে চাই। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে তোমায় ভালোবেসেছিলাম, আমার জীবনটা বাঁশপাতা বানিয়ে দিলে। এখন আফসোস করে লাভ নেই, এই ভাদামের সাথেই তোমাকে থাকতে হবে। হ্যাঁ, আফসোস করে কী লাভ? দোষ তো আমার নিজের, কাউকে দোষারোপ করতে পারবো না। কেন যে তোমাকে বিয়ে করলাম? বাবা বলেছিল এই অপদার্থ ছেলের থেকে বহুগুণ ভালো ছেলে আমাকে এনে দেবে। তার কথা শুনিনি, জিদ ধরে বসেছিলাম এই অপদার্থ ছেলেকে আমার লাগবে, তার মাসুল খুব ভালো করে দিতে হচ্ছে আমায়। ভুল করেছ, মাসুল দিতেই হবে, কি আর করার বলো। বান্ধবীরা দেখা হলেই মুখ টিপে টিপে হেসে জিজ্ঞেস করে, কিরে আঁখি, শুনলাম তুই ঘর জমায় থাকিস? সবার কপালে সুখ সয় না, আমাদের দেখ, আমার স্বামী নিজস্ব 4 তলা বাড়ি আছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? শুনবে না, এরা বান্ধবী নামের কলঙ্ক। এরা আসি তোমাকে পিন মেরে কথা শোনাতে। শোনাবেই তো, শোনানোর কাজ করে নিয়েছি আমি। এখন ওদের দোষ কি? আজকাল কেউ কাউকে খোঁচা মারার বিষয় পেলে ছেড়ে দেয় নাকি? তোমার বাবাকে বললাম উত্তরের ফ্ল্যাটটা আমার নামে লিখে দিক, তাহলে তার ঘর জামে থাকি না। কি বলো তুমি? না মানে আমার নামে লিখে না দিক, তোমার নামে লিখে দিতে পারে। তোমার মানেই তো আমার। এ আসে রাতের ঘুম হারাম করো না, এবার কি বাজারটা করে আনো। তোমাকে বললামই তো বাজার করতে আমার শরম করে। আঁখি তেতো গলায় বলে উঠল, বাজার করতে শরম করবে কেন? তুমি কি বাজারে নতুন বিয়ে করতে যাচ্ছ নাকি? না। তাহলে তো শরম আসে কোথা থেকে শুনি? শ্বশুরবাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করতে যখন শরম করে না, তাহলে বাজার করতে গিয়ে কিসের শরম? তুমি আমায় অপমান করছো। আরও করবো না গেলে। দাও ব্যাগ দাও, পাপ করেছি বিয়ে করে, এখন পুণ্য করে সে পাপ গোছায়। ঈশান তেড়ে মেরে ব্যাগ নিয়ে দরজা অব্দি গিয়ে ফিরে এলো, মুখ কাচুমাচু করে বলল, আঁখি কি হয়েছে? বাজার করতে পাঠাচ্ছ, টাকা দিবে না? ওরে আল্লাহ, একদিন একটু বাজার করে খাওয়াতে পারবে না? সে টাকাও আমার বাপে দিতে হবে? কাকে বিয়ে করলাম আমি? আমার হাতে এখন টাকা নেই। থাকলো কবে? তুমি টাকাটা দিয়ে দাও না। সামনের বার সত্যি বলছি, আমি নিজের টাকায় বাজার করে খাওয়াবো। সামনের বার আসতে আসতে বোধহয় আমি কবরে চলে যাব। ঈশান অনুরোধের সুরে বলল, প্লিজ বউ, এবারের মতো বাঁচিয়ে দাও। আসলেই ভাতেমে বিয়ে করেছি আমি। কপট ট্রাক দেখিয়ে আঁখি টাকা বের করে ঈশানের হাতে দিল। নাও, এবার বাজারে নিয়ে আমায় ধন্য করো। মানুষের কথা কম শোনাবে না। বিয়ের পর স্বামীর জন্যই বাপের কাছে হাত পেতে টাকা চাইতে হয়। আরও কত কিছু করতে হবে তোমার জন্য। এর থেকে কানা লুলা খোড়া অচল লোকে বিয়ে করলে আমার রক্ষা হতো। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, এখন ঘা সারাতে হবেই। এই বিষয়টা আগে বোঝা উচিত ছিল তোমার। তোমাকে ভালোবাসাই আমার জীবনের সব থেকে বড় ভুল। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। কিছুই করার নেই, এটাই বাস্তব। তোমার বাস্তবের খেতাফুরি, চোখের সামনে থেকে দফা হও। কি কি আনবো বলে দিলে না? তোমার যা খুশি তাই এনো। আঁখি মুখটা ঝামটা মেরে চলে গেল। ঈশান কিছু সময় দাঁড়িয়ে থেকে বাজারের দিকে রওনা দিল। দুপুরে খেতে বসেছে ঈশান ও তার শ্বশুর মোহাম্মদ আলী। আঁখি ও তার মা সাবিনা আক্তার খাবার পরিবেশনের তদারকি করছে। তোমার চাকরি কেমন চলছে? শ্বশুরের কথা বুঝতে না পেরে ঈশান খাওয়া রেখে কপাল কুঁচকে একবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, জি আব্বা। কপাল কুঁচকাচ্ছ কেন জামাই? তোমার চাকরির খবর জিজ্ঞেস করলো, বলো। তোমার চাকরির খবর জিজ্ঞেস করলাম। এখনো হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। হয়ে গেলেই ভালো, একটা নতুন বাসা দেখা শুরু করো। কেন আব্বা? কিরকম কথা? বউকে নিয়ে আলাদা বাসায় উঠতে হবে না? আগে চাকরি পাই, তারপর না হয় বাসা খুঁজব। আগে থাকতে খোঁজা আরম্ভ করো। জিনিসপত্রের যে দাম বেড়েছে, এর সাথে বাড়ি ভাড়াও হুড়হুড় করে বাড়বে। নতুন বাসা কি দরকার? আমরা এখানে ভালো আছি। শুধু শুধু বাসা ভাড়া দিয়ে টাকা নষ্ট করার কি দরকার আছে বলুন? আপনার এত বড় ফ্ল্যাট বাসা, আপনারা একা দুজনে থাকেন, আমরা আপনাদের সাথে সামিল হলাম। আপনার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। আপনার এত এত উপার্জন কে খাবে বলুন? আপনাদের ছেলেও নেই। আমি ছেলের মতো। ছেলের মতো কি, আমি আপনাদের ছেলেই। সারা জীবন শ্বশুরের উপার্জনে চলবে? তুমি কি আজীবন এ বাসায় ঘর জমে থাকার নিয়ত করেছ? বিষয়টা তা নয়, আপনাকে বুঝিয়ে বলি মা। শ্বশুর বাবা মারা গেলে তার এত এত সম্পত্তি কে দেখবে বলুন?
ছেলে মানুষ বলতে আমিই আছি। চাকরি বাসা ভাড়া করার কি দরকার, শুধু শুধু টাকা খরচ। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মোহাম্মদ আলী সাহেব মেয়ের দিকে তাকিয়ে কটমট জবাবে বলল, আমি আগেই বলেছিলাম এই ছেলে এক নম্বরের অপদার্থ। আমার কথা শুনলি না। একে না পেলে মারা যাবে, প্রয়োজন হলে বিষ খাবে। এর থেকে হাজার গুণ ভালো ছেলে আমি তোর জন্য এনে দিতাম। কত বড় বড় ঘর থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, তোর মুখের দিকে তাকিয়ে এই গর্দবের সাথে বিয়েতে রাজি হয়েছি। আব্বা, ওকে বইকেন না। ওর সিদ্ধান্ত নিয়ে আজকাল ও নিজে আফসোস করে। আপনি আফসোসের পরিমাণ বাড়ালে যে কোনো সময় আবার বিষ খেয়ে বসতে পারে। তুমি চুপ করো, বাবার সাথে সুর মিলে ভালো স্বাস্থ্য হবে না। কি শুরু করলে বলো তো? খেতে বসে এত কথার কি দরকার, পরে বললেই তো পারো। সবাই চুপ হয়ে গেল। আখির চোখটা টলমলো করছে। তা দেখে সাবিনা আক্তার মেয়ের হাত ধরে চোখ দিয়ে আশ্বস্ত করল। মোহাম্মদ আলী সারা রুম পায়চারি করছেন। সাবিনা আক্তার খাটে বসে বসে স্বামীর মতিগতি লক্ষ্য করছেন। হঠাৎ পায়চারি থামিয়ে হুঙ্কার দিয়ে বলল, তোমরা মেয়ের জন্য এমন ছেলেকে আমার সহ্য করতে হচ্ছে। আসপর্দা দেখেছ? আমাকে বলে চাকরি করলে কি হবে? আমার এত টাকা কি আমি ওর জন্য জমিয়েছি? কি আরম্ভ করলেন? একটু চুপ করে এখানে বসুন, আপনার প্রেশার বেড়ে যাবে। এ আপদ আমার ঘর থেকে না নামলে প্রেশার আমার এমনি কমবে না। মানুষ মেয়ে বিয়ে দিয়ে দায়িত্ব থেকে বেঁচে যায়, আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। জামাই সহ মেয়ের দায়িত্ব নিতে হচ্ছে। কিছুদিন পর নাতির খরচ আমাকেই চালাতে হবে, তার 14 গোষ্ঠী শুদ্ধ সব আমাকে সামলাতে হবে। ভেবেছিলাম মেয়ের বিয়ে দিয়ে এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ব। আমার কপাল দেখো, স্বস্তি নিঃশ্বাস তো দূরে থাক, অস্থিরতা যান শেষ। যা হওয়ার হয়ে গেছে, এখন আমি বা আপনি কি তা বদলাতে পারবো? পারলে ভালোই হতো। মেয়েটাকে পই পই করে মানা করেছিলাম, এমন ছেলেকে বিয়ে করার দরকার নেই। তোমার মেয়ে শুনল না আমার কথা, আমাকে উল্টো মরে যাওয়ার ধমকি দিয়ে বিয়ে করেই ছাড়লো। এবার মজা বুঝুক। ভালোবাসবি ভালো কথা, ভালো ছেলে দেখে করবি, তা না করে একটা অপদার্থ ছেলেকে বেছে নিল। আর ছেলের কথা কি বলবো? সে বড়লোক মেয়ে পেয়ে ফাঁসিয়ে নিয়েছে। সামনে থেকে হাত খরচের 1 টাকাও দিব না আমি। বিয়ে হয়েছে, হাত খরচ স্বামী থেকে নেবে। তার স্বামী কিভাবে দিবে, কোথা থেকে দিবে সে জানে। আমার এত যন্ত্রণা ভালো লাগে না। আমি স্বস্তিতে 2 চোখের পাথা বন্ধ করে কবরে যেতে চাই। মোহাম্মদ আলীর আগে গজগজ করছে। সাবিনা আক্তার দীর্ঘশ্বাস ছাড়লেন। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তিনিও শঙ্কায় আছেন। গাল ফুলিয়ে বসে আছে আখি। ঈশান বেশ কয়েকবার গলা ঝেড়ে কাশি দিলেও আখির দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। পাশে বসে বউর হাতটা কোলে নিয়ে ঈশান বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাগবে না তোমার সারপ্রাইজ? সত্যি তো? হ্যাঁ সত্যি, সারপ্রাইজের কোনো দরকার নেই। তুমি বরং একটা চাকরি ও বাসা ভাড়ার চেষ্টা করো, তাতে আমি খুশি হব। তোমার আমাকে বিয়ে করে খুব আফসোস হয়, তাই না? হ্যাঁ, অনেক আফসোস হয়। নিজের কপাল চাপড়ে ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে। দেখলে তো তোমার ভালোবাসা কতটা খাঁচ্ছিল। আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে তুমি এখন আফসোস করে যাচ্ছ। এসব আজারের কথা শোনার সময় নেই আমার। তোমার কাজ থাকতে না পারে, আমার আছে। আমি এখন ঘুমাবো। ঝাটকা মেরে নিজের হাত ছাড়িয়ে আঁখি শুয়ে পড়ল। ঈশান এক পলক সেদিকে তাকিয়ে মাথা নুইয়ে ফেলল। মা, তোমার জামাই তোমাকে কিছু বলে গেছে? না রে মা, ঈশান কখন গিয়েছে আমি বলতেও পারি না। সকাল থেকে মানুষটা বাসায় নেই, রাত হতে চলল, তবুও কোনো খবর নেই। কল দিয়ে? বিকেল থেকে কল দিয়ে যাচ্ছি, মোবাইলও বন্ধ। মাঝে মাঝে বাসায় থাকে না, সকালে গিয়ে বিকেলে চলে আসে। আমি ভেবেছিলাম তেমনই হবে। বিকেল ফুরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত, কোনো খোঁজখবর নেই। আমার ভয় করছে মা, কোনো বিপদ হলো না তো? আল্লাহ কর, বাজে চিন্তা মাথায় আনিস না। আঁকি চিন্তায় ছটফট করছে। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। দেখ জামাই এলো নাকি? হ্যাঁ দেখছি। আঁকি প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে হতবাক। ঈশান ফর্মাল গেট আপে ক্লান্ত দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিল এতক্ষণ? সকাল থেকে লাপাত্তা হয়ে গেছো। তোমার মোবাইলের কি হয়েছে? কল দিতে গিয়ে হয়রান হয়ে গেছে, বন্ধ কেন বলছে? ভেতরে ঢুকতে দাও, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেব। 1 গ্লাস পানি এনে দিবে? জামাই এসেছ? কোথায় ছিলে সারাদিন? আমরা চিন্তা করতে করতে শেষ। বলছি মা, একটু জিরিয়ে নেই। ঈশান ক্লান্ত দেহটাকে টেনে রুমে নিয়ে গেল। ধপ করে খাটে শুয়ে হাত পা ছড়িয়ে দিল। আঁকি পানির গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকে বলল, তোমার জন্য চিন্তা হয় আমার। একটা কল দিয়ে বলে দিতে পারতে তুমি কোথায় ছিলে। আমি দুশ্চিন্তা করতে করতে ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশান গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে বলল, কাজে গিয়েছিলাম। কি কাজ? চাকরি পেয়েছি। আঁকি বিস্ময়ে চোখ প্রায় কোটর থেকে বের করে চেঁচিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। আমি দেখি কিছু বললে না। গতকাল বলতে চেয়েছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু তুমি শুনতে যাওনি। সরি, আমার মাথা ঠিক ছিল না। কি থেকে কি বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। 2-3 দিনের মধ্যে আমরা নতুন বাসে উঠব। আজকে অফিস শেষে বাসা দেখতে গিয়েছিলাম, তাই এত দেরি হলো। আঁকি খুশি মনে স্বামীকে জড়িয়ে ধরল।
তোমায় কত শত কথা বলেছি, মাফ করে দিও। আরে পাগলি, সমস্যা নেই, এখন তুমি বুক ফুলিয়ে বলতে পারবে তোমার স্বামী অপদার্থ নয়। আগে ফিক করে হেসে ঈশানের বুকে মৃদু কিল বসিয়ে দিয়ে বলল, আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে, দাঁড়াও মাকে খবরটা দিয়ে আসি। বাবাকেও কল করে বলবো আমার স্বামী চাকরি বাসা দূরে জোগাড় করে ফেলেছে, এখন আর তাকে অপদার্থ বলতে পারবে না। আঁকি ছুটল মায়ের কাছে, ঠোঁটে তার এক টুকরো প্রশান্তির হাসি। অবশেষে সে নিজের নামের পাশ থেকে ঘরজামের ট্যাগটা উঠাতে পেরেছে।